আগামী অর্থবছর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আসছে আরও ৪ লাখ মানুষ। সুফল পেতে অনিয়ম দূর করার তাগিদ। সরকারের ব্যাংক ঋণ ছাড়ালো ৫০,০০০ কোটি টাকা। উৎপাদনশীল খাতে ব্যয় করার পরামর্শ অর্থনীতিবিদদের। আবারও বড় দরপতন শেয়ার বাজারে। ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসসিএক্স সূচক। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতা রাতিথি। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী অর্থবছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবে আরও ৪ লাখ মানুষ। বরাদ্দ বেড়ে হচ্ছে ১,৩০,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় উপকারভোগীদের ভাতাও বাড়ানো উচিত। তাদের মতে, দুর্নীতি অনিয়ম দূর করা গেলে এই কর্মসূচির সুফল পাবে যোগ্য আরও অনেকেই। বর্তমানে দেশের ২৬২ উপজেলায় ৫৮,০০,০০০ বয়স্ক নাগরিক মাসে ৬০০ টাকা করে ভাতা পাচ্ছেন। আসছে অর্থবছর এ সুবিধাভোগীর সংখ্যা বেড়ে ৬০ লাখে উন্নীত হবে। বরাদ্দ রাখা হচ্ছে ৪,৪২৫ কোটি টাকা। ২৫,৭৫,০০০ বিধবা ও স্বামী নিগৃহীতা নারী মাসে ৫৫০ টাকা করে ভাতা পান। সামনের বছর আরও ১ লাখ সুবিধাভোগী বাড়বে। মোট বরাদ্দ থাকছে প্রায় ১,৯৩১ কোটি টাকা। এছাড়া প্রায় ৩০ লাখ অসচ্ছল প্রতিবন্ধী মাসে ৮৫০ টাকা করে ভাতা পান। সামনে অর্থবছর আরও ১ লাখ উপকারভোগী বাড়ছে। মোট ব্যয় হবে প্রায় ৩,২০০ কোটি টাকা। সব মিলিয়ে আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের ১৩০ কর্মসূচিতে বরাদ্দ বাড়ছে ৩,৭২৮ কোটি টাকা। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দারিদ্র্য বিমোচনের প্রয়াস এই খাতে সুদূর প্রসারী নয়, ইমিডিয়েট টার্মে এটা কন্টিনিউ হবে আমি আশা করি, এবং এই বছর আরও সংখ্যা বাড়বে এবং আগামী বছর আরও বাড়বে। আমি মনে করি ইন দ্য নেক্সট 3 ইয়ার্স সম্পূর্ণ এলিমিনেট করা যাবে। তবে নতুন কিছু লোক হবে, এই ব্যবস্থাটা চলতে থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে উপকারভোগীর সংখ্যা বাড়লেও ভাতার পরিমাণ বাড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন, দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় ১০ ভাগ। তাই ভাতার পরিমাণ নির্ধারণে বিষয়টি বিবেচনায় নেয়ার পরামর্শ তাদের। অ্যামাউন্টটাও বাড়ানো উচিত যাতে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা যায়। পার্টিকুলারলি খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস যেটা আছে শহরে, সে এই দুইটাকে একটু অ্যাড্রেস করা উচিত। ১ কোটি কার্ড হোল্ডার যদি আমরা রাইট পিপলকে আইডেন্টিফাই করতে পারতাম, আমার মনে হয় সব গরিব মানুষকে আমরা কাভার করতে পারতাম। তার মানে এখানে অনেক নন পুয়ার কিন্তু এখানের মধ্যে ইনক্লুড আসে। সেই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ জিডিপির ২.৫%। এ হার বাড়িয়ে ৩% করার পরামর্শ দিয়েছে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছর ব্যাংক খাতে সরকারের ঋণ ছাড়িয়েছে ৫০,০০০ কোটি টাকার বেশি। অর্থনীতিবিদরা বলছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যর্থতা, ডলারের বাড়তি দাম ও সুদ হার বৃদ্ধিতে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে। এই ঋণ উৎপাদনশীল খাতে ব্যয় না হলে অর্থনীতিতে ঝুঁকি বাড়ার আশঙ্কা তাদের। স্থানীয় উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেয় সরকার। এর বাইরে সঞ্চয়পত্র, প্রভিডেন্ট ফান্ড ও সর্বজনীন পেনশন স্কিম সহ বিভিন্ন উৎস থেকেও ঋণ নেওয়া হয়। গত ২.৫ বছরে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত ২ খাত থেকেই নেয়া ঋণের পরিমাণ বেড়েছে। সবশেষ হিসেব অনুযায়ী চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে মে পর্যন্ত সরকার নিট ঋণ নিয়েছে ৫০,৮৯৯ কোটি টাকা। এ সময় বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৭০,০০০ কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংক থেকে আগে নেয়া ১৯,০০০ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, খরচ বেড়ে যাওয়ায় তারল্য সংকটের মধ্যেও সরকারকে এখন ব্যাংক থেকেই ঋণ নিতে হচ্ছে। লিকুইডিটি ক্রাইসিস তত হবে না, ক্যাপিটাল মার্কেটের টাকা তুলনামূলক এখন কম যাচ্ছে। সেদিক থেকেও এটা আমার মনে হয় যে যেহেতু রেট বেশি পাচ্ছে ব্যাংকগুলোতে, নন ব্যাংকগুলোতে, সেখানে আরো টাকা আসবে। সরকারের এইরকম সময়ে অতিরিক্ত যদি বড় করতে হয় তাইলে হয়তো প্রাইভেট ক্রেডিট ডিমান্ডে একটু ভাটা পড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের ঋণের বোঝা বাড়লে এর চাপ পড়বে সাধারণ জনগণের উপর। তাই ঋণের অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরামর্শ তাদের। বোঝাটা কার উপরে পড়ছে ঋণ পরিশোধে? আলটিমেট ডেফিসিট হচ্ছে এবং লোকের করের বোঝা বাড়বে,
এখন বহু ভ্যাট এবং নিজের প্রত্যেকটা পণ্যের উপরে সব বসিয়ে দেবে, অর্থাৎ সাধারণ মানুষের উপর পড়ছে। অতএব আমি মনে করি সরকারের যতটা সম্ভব আনপ্রোডাক্টিভ ব্যয় মানে সাশ্রয় হতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দেশি বিদেশি উৎস সহ সব মিলিয়ে সরকারের ঋণ স্থিতি প্রায় 18 লাখ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণ প্রায় 4.5 লাখ কোটি টাকা। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। এক্ষেত্রে বাণিজ্যিক ভবনগুলো অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে সচিবালয়ে কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি। সালমান এফ রহমান বলেন, নিয়মনীতি মানতে দেশের 10,000 কারখানা পরিদর্শন করে প্রথম 5,000 কারখানাকে সতর্ক করা হয়েছে। তাদের মধ্যে 4টি কারখানাকে বন্ধ করে দেওয়া হয়েছে, বাকি 5,000 কারখানাকেও সতর্ক করা হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও কারখানা পরিদর্শন করা হবে, তবে এখন থেকে নতুন কারখানাগুলো ডিসি কমিটির পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাবতীয় অনুমতি তদারকি দেখভাল করবে। বিল্ডিং কোড বাস্তবায়নে গণপূর্ত মন্ত্রণালয় আরও সচেষ্ট হতে হবে। রাজধানীর পার্কিংয়ের জায়গাগুলো শুধু পার্কিংয়ের জন্য সংরক্ষণ করতে হবে বলেও জানান সালমান এফ রহমান। আমরা 16টা জেলা যেখানে শ্রমগণ যেগুলি এলাকা আছে, এই 16টা যেখানে আপনার কলকারখানার সংখ্যাটা বেশি, সেগুলি আমরা কিন্তু পরিদর্শন করব। ওটা হলো 3rd ফেজে আমরা কন্টিনিউ। তো সে কাজটা যেটা ছিল সেটা আমাদের চলমান আছে, ওটা চলতে থাকবে। বিডা একটা উদ্যোগ নিয়েছে ওয়ান স্টপ সার্ভিসে, সেখানে আমাদের এই প্ল্যানিং, ফায়ার সার্ভিস এগুলিও কিন্তু ওই সার্ভিসেস গুলি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে যোগ করা হচ্ছে, সে কাজটাও থাকবে। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট এবং গ্যাস বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের উৎপাদন খাত বাধাগ্রস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে এই প্রতিবেদন দিয়েছে এমসিসিআই। প্রতিবেদনে এমসিসিআই পূর্বাভাস দিয়েছে, গেল মে মাসে মূল্যস্ফীতি দাঁড়াবে 9.8%, আর জুনে তা হবে 9.85%। এতে আরও বলা হয়, সম্প্রতি কয়েক মাসে বৈদেশিক চাহিদার ধীরগতি, রেমিটেন্স প্রবাহ হ্রাস, রাজস্ব আদায় ঘাটতি, মূল্যস্ফীতি বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগ কম ছিল। তবে সংগঠনটি আশা করছে আগামী 3 মাসে আমদানি ও রেমিটেন্স বাড়তে পারে। আবারও বড় দরপতন শেয়ার বাজারে। সপ্তাহের 4র্থ কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক ডিএসসি-এক্স 50 পয়েন্ট কমে অবস্থান করছে 5,228 পয়েন্টে, যা গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 155 পয়েন্ট। বুধবার দিনের শুরুতেই দরপতনে ঢাকা স্টকের সূচক। প্রথম 3 মিনিটে প্রধান সূচক কমে 17 পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও লেনদেন শেষে ডিএসসির সূচক কমেছে 50.35 পয়েন্ট, অবস্থান করছে 5,228 পয়েন্টে। এর আগে 2021 সালের 4 এপ্রিল ডিএসসি-এক্স সূচক ছিল 5,188 পয়েন্টে। ডিএসসিতে লেনদেন হয় 306 কোটি 67 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 134 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 72 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 64টির, কমেছে 286টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ার দর। ভালো মূলভিত্তির কোম্পানি তালিকাভুক্ত হলে গতি ফিরে পাবে শেয়ার বাজার, আশা ডিএসসির চেয়ারম্যানের। পুঁজিবাজার কিন্তু শর্ট টার্মের জন্য না, পুঁজিবাজার হলো লং টার্ম একটা ইনভেস্টমেন্টের জন্য একটা বাজার। অনেক গ্রিন ফ্যাক্টরি আমাদের আরএমজিতে রয়েছে, তারা কিন্তু এখনও কিন্তু লিস্টেডের আনটাচড অবস্থায় রয়ে গেছে। তাদের সাথে আমরা অলরেডি বসেছি, তাদের প্রবলেমগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। কাজেই এখন আমাদের নেগোসিয়েশন রয়েছে, কিন্তু তাদেরকেও আমাদের কিছু বেনিফিট দিতে হবে। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আলিফ ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় বিস হ্যাচারি, তৃতীয় অবস্থানে ওরিয়ন ফার্মা। শতাংশের দিক থেকে দরবৃদ্ধিতে প্রথম গ্লোবাল হেভি কেমিক্যালস, দ্বিতীয় ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স পিপি ওভেন। অন্যদিকে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 155.78 পয়েন্ট। লেনদেন হয় 7 কোটি 83 লাখ টাকা শেয়ার।
একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে $70 কোটি সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। দুটি প্রকল্পের আওতায় এ অর্থ অনুমোদন দেয়া হয়। বুধবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বব্যাংকের পর্ষদ বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয়দের জন্য মৌলিক সেবা দিতে এই অর্থ অনুমোদন করে। 2017 সাল থেকে সহিংসতার কবলে পড়ে প্রায় 10 লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে। বাংলাদেশে থাকা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় 70% নারী ও শিশু। দুটি প্রকল্পই নারী ও শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর ওপর সংকটের বিষয়টিকে বিবেচনা রেখেছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির সাথে সাথে প্রায় 88% মোবাইল নেটওয়ার্ক সচল হয়েছে। 3 দিন ধরে ভেঙে যাওয়া খুঁটি মেরামত, গাছ অপসারণ ও সংযোগ পুনর্স্থাপনের কাজ করছে বিদ্যুৎ অফিসের কর্মীরা। ঘূর্ণিঝড়ে বাগেরহাটের 5.25 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর নাগাদ 3 লাখের বেশি গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়। আজকের মধ্যে জেলার 90 থেকে 95% সংযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ অফিস। এরই মাঝে খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুরের 90%, নোয়াখালী ও লক্ষ্মীপুরের 80% এবং বরিশালের 70% সংযোগ স্বাভাবিক হয়েছে। তবে বরগুনায় এখনও 4 লাখ, ভোলায় 3.5 লাখ এবং ঝালকাঠিতে 1 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে। 70,000 গ্রাহকের ভিতরে আমার 3,000 গ্রাহক চালু হয়েছে। আমরা যথাসম্ভব দ্রুতই কাজ শেষ করার জন্য চেষ্টা করব। যত তাড়াতাড়ি পারি গ্রাহককে বিদ্যুৎ দিয়ে আমরা ঘরে ফিরব আর কি। এদিকে বৈরী আবহাওয়া এবং ভারী বৃষ্টিতে রাজশাহীতে গাছেই নষ্ট হয়ে যাচ্ছে লিচু। কালচে আকার ধারণ করার পাশাপাশি ফেটে যাচ্ছে সুস্বাদু ফলটি। এছাড়া ঝরে পড়ছে ফজলি, লক্ষণভোগ ও আরশিনা জাতের আম। এ অবস্থায় পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের। জ্যৈষ্ঠ শুরুতেই রাজশাহীর বাজারে উঠতে শুরু করে দেশি জাতের লিচু। নামানোর অপেক্ষায় ছিল পুরবী, চায়না, বেদানা সহ বেশ কিছু জাত। এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লণ্ডভণ্ড চাষিদের স্বপ্ন। এবার মুকুল ভালো আসলেও তীব্র তাপপ্রবাহ, এরপর ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছেই নষ্ট হচ্ছে লিচু। এ অবস্থায় লোকসানের শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। গাছে ফল ছিল, কিন্তু বর্তমানে তাপদহে লিচু একবারে পুড়ে গেছে এবং ঝড়ে অনেক সব পড়ে গেছে। নিচু তো ধরেন যে পুরা বাদ হয়ে গেছে, তো নিচু ধরেন যে আর করার কিছু না, এগুলো ফেলে দিতে হবে। নিচু 70-80 হাজার টাকা খরচ করেছি, সে টাকাটাও আমরা পাবো না এবং যেটা আছে গাছে সেটাও এখন ফেটে চলে যাবে রোদের তাপে। লিচুর পাশাপাশি ঝরে পড়ছে গাছের আম। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের। আমাদের কৃষকদের কাছে যে পরামর্শ হচ্ছে সেটা হলো যে আপনারা দ্রুত হারভেস্ট করবেন, হারভেস্ট করে বাজারে এটা বাজারজাত করতে হবে, এটা বিক্রি করা। তাছাড়া অন্যভাবে এটা রিকভারি, দাগটা কালো দাগ বা রিকভারি করা সম্ভব না। এবার রাজশাহীতে 30,800 টন লিচুর উৎপাদন লক্ষ্য এবং আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 টন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 117 টাকা 85 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 157 টাকা 78 পয়সায়। ইউরোর দর কমেছে, বিনিময় হচ্ছে 134 টাকা 21 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়ালের, বিনিময় হচ্ছে 31 টাকা 58 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 24 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 386 টাকা 18 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হচ্ছে 25 টাকা 20 পয়সায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।